লেখক উজ্জ্বল সংযুক্তার রুদ্রাণী। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর গল্পটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু জানাবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প রুদ্রাণী। সকাল থেকে রান্নাঘরের দিকে তাকিয়ে মন মরা হয়ে বসেছিলাম। ভোরে উঠেই আর একবার রান্নাঘরটা তন্ন তন্ন করে খুঁজে গেছি। অবশেষে নিরাশ হয়ে গালে হাত দিয়ে চালা ঘরের মাটির বারান্দায় ঠায়ে বসে আছি সেই তখন থেকেই। কিছুই নেই ঘরে, যে মানুষটা কাজের শেষে বাড়ি ফিরলে দুমুঠো বেড়ে দিতে পারি। গতকাল রাতে 4টি জল ঢালা ভাত ছিল, লবণ কাঁচা মরিচের সাথে দিতে পেরেছি। আমার পাতে কি জুটল তার দেখার সময় ছিল না। এতটাই শ্রান্ত ছিল যে মাদুরটা বিছিয়ে পড়ে গিয়েই ঘুমে তলিয়ে যায় মুহূর্তে। হাড়ির নিচে কয়েকটা অন্নের দানার সাথে জলটুকুতেই পেট ভরাতে হয়। হাড়ি কুড়ি রেখে যখন মানুষটার পাশে এসে বসলাম, বুঝলাম শ্রান্ত ক্লান্ত শরীরটা মাদুরে পড়তেই অতল ঘুমের দেশে তলিয়ে গেছে। পাশে বসে ঘুমন্ত মানুষটার মুখের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। দগ্ধ হয়ে ওঠা মনের কোণে অজান্তেই মানুষটার জন্য ভেবে চোখ দুটো অশ্রু সজল হয়ে ওঠে। 2 দিন থেকে কিছুই দিতে পারিনি তাকে। পেট ভরে খাবারটুকু পেটে না পড়লে সারাটা দিন কাজ করবে কি করে? নিজের জন্য আর ভাবি না, এখন এই মানুষটার জন্য যত ভাবনা আমার। সেদিন এই মানুষটা পাশে এসে না দাঁড়ালে আজ হয়তো আমার কোনো অস্তিত্বই থাকতো না এই পৃথিবীতে। তাই যত চিন্তা এই মানুষটাকে ঘিরেই। 2 মুঠি ভাত পেট ভরাতে না পারার যন্ত্রণাটা আমার রয়েই গেছিল। এত কষ্টেও মুখে কিছুটি বললাম না। যেটুকু পেরেছি গতকাল রাত অবধি দিয়েছি। আজ ঘরে 1 মুঠো চালও নেই যে রেঁধে রাখি। দুপুরের পরে পরিশ্রান্ত হয়ে এসে বসলে কি বেড়ে দেব, সেই চিন্তায় পাগল হয়ে উঠেছি যত বেলা গড়িয়েছে। সেই ভোরে 1 মগ জল ঢকঢক করে পেটে দিয়েই বলে গেছিল, সুমি এলাম, ফেরার পথে চেষ্টা করব যদি কিছু আনতে পারি তাহলে রেঁধে দিস। উত্তর দেওয়ার অপেক্ষায় থাকেনি সুনীল। তরবর করে কাঁধে গামছাটা ফেলেই দৌড়ে যায়। চালাঘরের এক কোণে অসুস্থ মদন কাকার মুখেও কাল থেকে দিতে পারিনি কিছু। সকালে 2টো বাতাসার সাথে 1 ঘটি জল রেখে অশ্রু মুছতে মুছতে এসে বসেছি চালাঘরের দাওয়ায়। বাঁশের খুঁটিটা ধরে পলকহীন চোখে দেখে গেছি যতক্ষণ না নজর থেকে আড়াল হয়। তারপরে এসে তন্ন তন্ন করে খুঁজেছি ঘরের প্রতিটি কোণ। অনেকক্ষণ পরে এসে বসেছি মনের ভিতরে একরাশ যন্ত্রণা নিয়ে। গিন্নি মায়ের বিরাট বাড়িটা পুলিশরা সিল করে দিয়ে গেছিল। কেবল বাগানের পেছনের চালাঘরটায় থাকার অনুমতি দিয়েছিল আমাদের। 2 মাস হতে চলল সেদিনের সে বিভীষিকাময় রাতের। বাগানের শেষ প্রান্তে মাথা গোজার জন্য কেবলমাত্র এই কুঁড়ে ঘরটাই অবশিষ্ট থেকে গেছিল। কিন্তু খাদ্যের সংগ্রহ, যা কিছু হয়ে যাক পেট তো মানবে না। গিন্নি মা জেলে যাওয়ার পর থেকে আমাদের 3টে প্রাণীর পেট ভরানো সংকট হয়ে উঠেছিল। সুনীল ইদানি খাদ্য সংগ্রহের জন্য পাশের একটি পাথর ভাঙার খাদানে কাজ করা শুরু করেছে। না হলে আমরা 3টে প্রাণীর ক্ষুধার অগ্নি নিবারণ হবে কিভাবে? বসে বসে কখন যেন হারিয়ে গেছি স্মৃতির পাতার অন্তরালে, বুঝতেই পারিনি। খুব ছোট থেকেই পেয়েছি বাবা মায়ের অত্যাচার। কিছুটা বড় হয়ে বুঝেছি আমার জন্মদাত্রী মা আমি ভূমিষ্ঠ হওয়ার পরেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন নক্ষত্রের দেশে। একটু বুঝতে শেখার পরেই বুঝেছি যে মাকে আমি আঁকড়ে ধরতে গেছিলাম সেই মা আমার জন্মদাত্রী মা নয়, আমার বাবার দ্বিতীয় স্ত্রী। আমার প্রতি সৎ মায়ের অত্যাচার দেখেও বাবা চোখ বন্ধ করে নিত। আসলে আমার জীবনটা শুরু থেকেই যন্ত্রণাময় ছিল। হয়তো বিধাতা আমার ললাটে এমনটাই লিখে রেখেছিল। উপন্যাস সবার জীবনেই লেখা হয়ে থাকে। কারো জীবন খুশিতে ভরে ওঠে, আবার কারো জীবনে দুঃখে চরম সীমা সহ্য করে যেতে হয়। তেমনি জন্মের পর থেকে আমার জীবনের দুর্দশাগুলো স্মৃতির পাতায় মাঝে মধ্যেই ভেসে ওঠে।
9 বছর হতেই বাবার সাথে সৎমা মিলে গ্রামের পাশের ছোট্ট শহরতলির একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে রেখে যান। যাওয়ার সময় বলে যান, মন দিয়ে কাজ করবি, এখানে কারোর কথার অবাধ্য হবি নে। যদি শুনি কোনো রকম অবাধ্য হয়েছি, সেদিন তোর পিঠের চামড়া গুটিয়ে রেখে দেব। মাসে একবার এসে তোর খোঁজ নিয়ে যাব। আসলে মাসে একবার এসে আমার কাজের মূল্য হিসেবে মাস মাইনেটা নিয়ে যাবে। আমার ভালো মন্দ দেখার দায়িত্ব সেই দিনই ফুরিয়ে গেছিল বাবার সাথে সৎমায়ের। সেই উচ্চবিত্ত পরিবারে মোট 5 জনের সদস্য ছিল। পরিবারের গিন্নিমা ভোরবেলাতে ঘুমন্ত অবস্থায় লাথি মেরে তুলে দিয়ে বলতো, কত ঘুমাবি পড়ে পড়ে? জানিস কত কাজ পড়ে আছে, সেগুলো শেষ কর তাড়াতাড়ি। রাতে ঘুমাতে যেতে পারতাম সব কাজ শেষ করার পরে। রাতের খাবারের পরে এঁঠো বাসনগুলো মাজতে মাজতে ঘুমে ঢলে পড়েছি কতবার বাসনের উপরে। সব কাজ শেষের পরে তখন প্রায় নিশুতি রাত, বাড়িতে সকলেই ঘুমিয়ে। গিন্নিমার দেওয়া ছেঁড়া কাঁথাটা বিছিয়ে রান্নাঘরের সামনে শুয়েই অতল ঘুমের সাগরে ডুবে যেতাম। পরের দিন অন্ধকার থাকতে গিন্নিমায়ের সজোরে লাথি পড়তো আমার পশ্চাৎ দেশে। প্রথম প্রথম ভয়ে ছেঁড়া কাঁথা খারাপ হয়ে যেত পেচ্ছাবে। পরে অবশ্য কান্না ভুলে গেছিলাম, ভেবে নিয়েছিলাম এটাই নিয়তি। সারাদিন আমার ভাগে জুটত সকলের উচ্ছিষ্ট। খিদের চোটে সেগুলোই খেয়ে ফেলতাম কোনো কিছু চিন্তা না করেই। এমনভাবেই একটু একটু করে বড় হয়ে উঠছিলাম সেই পরিবারে। এই বাড়িটার বাইরে ছিল বিশাল বাগান। বাগানের সাথে লাগোয়া খানিকটা জমি ছিল চাষ আবাদের। বাগানের শেষ প্রান্তে ছোট্ট একটি চালা ঘরে থাকতো মদন কাকা আর তার ছেলে সুনীল। পরে জেনেছিলাম সুনীলের মা অন্য কারোর সাথে পালিয়ে যাওয়াতে তার বাবা গ্রাম ছেড়ে চলে আসে এই শহরতলিতে। এখানে এসে এদিক ওদিক ঘোরার পরে এই বাড়িতে মালির কাজ পায়। সুনীল তখন খুব ছোট্ট ছিল। সুনীল আমার থেকে হয়তো 2 কিংবা 3 বছরের বড় হবে। বাপ বেটা দুজনেই কাজ করত বাগানে। গিন্নিমা প্রতিদিন কিছুটা রেশন দিয়ে দিত মদন কাকার হাতে। সেগুলো ফুটিয়ে দুজনের খাওয়া হতো। দুপুরের পরে কাজের ফাঁকে যখন কিছুটা অবসর পেতাম, বাগানের মাঝখানের বড় পেয়ারা গাছটার নিচে বসে তাকাতাম লোলুপ দৃষ্টিতে। তাকিয়ে তাকিয়ে দেখতাম গাছ ভর্তি পেয়ারাগুলোকে, কিন্তু এতটুকু সাহস হতো না সেখান থেকে একটি পেয়ারা তুলে খাওয়ার। গিন্নিমা জানতে পারলেই আমার পিঠে পড়তো কয়েক ঘা বেতের বাড়ি। ঠিক এমন সময় সুনীলের সাথে আমার বন্ধুত্ব ঠিক বলবো না। সুনীল লুকিয়ে একটা পেয়ারা দিয়ে বলতো, হে নে, কেউ জানতে পারবে না, আমি তোর জন্য লুকিয়ে এনেছি। এমনভাবে সুনীলের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে কিছুটা মায়ার, কিছুটা বন্ধুত্বের। যেদিন কোনো ভুলের জন্য গিন্নিমায়ের হাতে প্রচণ্ড মার খেতাম, আমার মুখ দেখেই সুনীল বুঝে যেত দুপুরে আমার খাওয়া হয়নি। ওদের চালাঘরটার সামনে দাঁড়িয়ে আমাকে হাতের ইশারায় ডাকতো। এদিক ওদিক তাকিয়ে চোখের জল মুছতে মুছতে সুনীলের সামনে দাঁড়াতেই বলতো, আজ মার খেয়েছিস না? গিন্নিমা কিছু খেতে দেয়নি? আমি চুপ করে থাকতাম, কিন্তু সুনীল ঠিক ধরতে পেরে যেত। চারিদিকটা দেখে হাত ধরে টেনে চালাঘরের ভেতর নিয়ে যেত। হাঁড়ি থেকে জল দেওয়া ভাতের সাথে কখনো একটা আলু সেদ্ধ, কখনো বা লবণ কাঁচা লঙ্কা দিয়ে বলতো, তাড়াতাড়ি খেয়ে নে, আমি বাইরে পাহারা দিচ্ছি। এমনভাবে সুনীলের সাথে আমার সম্পর্কটা একটু একটু করে মায়ার বন্ধনে বেঁধে উঠছিল। সুনীলের চোখে দেখেছিলাম আমার জন্য যন্ত্রণা। আসলে মেয়েরা অল্প বয়সে অনেক কিছুই বুঝে যায়। আমিও বুঝেছিলাম সেই ছোট্ট বয়স থেকেই। অনেক কিছুই বুঝতে শিখেছিলাম। 12 বছরে যখন পা দিয়েছি তখনই শরীরের পরিবর্তন এসেছিল। একদিন রাতে ঘুমের ঘোরে ছেঁড়া কাঁথা রক্তাক্ত হয়েছিল। গিন্নিমা ভোর থাকতে রোজকারের মতো লাথি মারতে গিয়ে থমকে গেছিল। তারপরে চিৎকার করে ওঠে, হতচ্ছাড়ি মেয়ে, করেছিস কি? হায় হায়, সর্বনাশ করে দিলি তো রান্নাঘরের সামনেটা। পোড়ামুখী, এ তো বদ রক্ত কিসের জানিস না? গিন্নিমার চিৎকারে ঘুম ভেঙে গেছিল রোজকারের মতো। তারপরে বুঝতে পেরেছি আমার ছেঁড়া কাঁথা রক্তে ভিজে উঠেছে। ভয়ার্ত হরিণীর শাবকের ন্যায় বড় বড় নয়নে তাকিয়ে দেখি নিম্নাঙ্গ থেকে রক্ত ক্ষরণ হয়ে পুরো কাঁথাটাই ভিজে উঠেছে। তখনও বুঝতে পারিনি ভয়ের চোটে। সামনে তখন গিন্নি মায়ের রক্তচক্ষুর দিকে বোবা নয়নে তাকিয়ে। পুনরায় গিন্নিমা বলে ওঠেন, হতচ্ছাড়ি, তোর যে রজস্রাবের বদরক্ত বইছে শরীর থেকে, এটুকু বুঝিসনি?
শীঘ্রই ওঠ এখান থেকে, কাঁথা শুধু বাইরে ডাস্টবিনে ফেলে ভালো করে স্নান করে আয়, তারপরে এই জায়গাটা ডেটল দিয়ে পরিষ্কার করবি। আর হ্যাঁ, আজ থেকে 4 দিন পেছনের গোয়ালে একা থাকবি, বাড়ি মুখ হবি না 4টে দিন, তোর খাবার পৌঁছে দেওয়া হবে ওখানে। তখন বুঝিনি হয়েছেটা কি আমার। অবাক অবশ্য হয়েছিলাম খানিকটা, তলপেটের মোচড় দেওয়া যন্ত্রণাটা বেড়ে উঠেছিল বেশ খানিকটা। কোনো এক অজানা ভয়ে শিহরিত হয়ে উঠেছিলাম তখন। ভয়ে ভয়ে গিন্নি মায়ের দিকে তাকাতে তাকাতে কাঁথা শুদ্ধ পেছনের রাস্তা দিয়ে বাইরে বেরোতে গিয়ে থমকে দাঁড়াতে হয়। গিন্নি মায়ের কর্কশ আওয়াজে, এই পোড়ামুখী, একটা ন্যাকড়া দিচ্ছি, এটা ভালো করে বেঁধে নিবি তোর প্রস্রাবের জায়গায়, পরে আরও কয়েকটা ছেঁড়া কাপড় পাঠিয়ে দেব গোয়াল ঘরে। ছুঁড়ে দেওয়া ছেঁড়া কাপড়ের টুকরোটা হাতে নিয়ে অন্ধকার বাগানে বেরিয়ে এসে দাঁড়িয়ে থাকি বেশ খানিকক্ষণ। গিন্নি মায়ের কথাগুলো কেবল মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে। ছেঁড়া কাপড়টা দিয়ে কি করব, এটাই তো বুঝিনি তখনও। কাউকেই পাইনি তখন সেখানে যে বুঝিয়ে দেবে আমার হয়েছেটা কি, আর কিভাবে এর প্রতিকার করব। রক্তাক্ত কাঁথাটাকে ময়লার জায়গায় ফেলে বাগানের কলে স্নান করে ভিজে কাপড়ে দাঁড়িয়েছিলাম। গিন্নিমা বোধহয় আমার অসহায় অবস্থাটা বুঝতে পেরে দোরগোড়ায় দাঁড়িয়ে নিজের একটি পুরাতন শাড়ি ছুঁড়ে দিয়ে বলেন, যে বস্ত্রটা পরে আছিস সেটাও ফেলে দিবি ময়লার জায়গায়, ওই বস্ত্র আর ব্যবহার করতে হবে না তোর। ছেঁড়া ন্যাকড়া যেটা দিয়েছিলাম সেটা কোমরে বেঁধে ফেল, তারপরেই এই শুকনো শাড়িটা পরে গোয়াল ঘরে চলে যাবি। ইশারায় বুঝিয়ে দিয়েছিলেন ছেঁড়া কাপড়ের টুকরোটা কিভাবে গোপন অঙ্গকে ঢেকে রাখতে হয়। তখনই বুঝিয়ে দিয়েছিলেন যখনই রজস্রাবে ভিজে উঠবে তখনই আবার বদল করে নিবি ছেঁড়া কাপড়গুলো। গিন্নি মায়ের বড় গোয়াল ঘরটায় তখন কোনো গরু বাছুর ছিল না। শূন্য গোয়াল ঘরটায় এসে বসেছিলাম বেশ খানিকক্ষণ এক কোনায়। সামনে পেয়েছিলাম কিছুটা খড়, সেটা বিছিয়ে বসে থেকে কখন শুয়ে পড়েছি বুঝতেই পারিনি। ঘুম ভেঙেছিল সুনীলের আওয়াজে, এই সুমি, গিন্নিমা তোর জন্য খাবার পাঠিয়েছে, আমি এখানেই রেখে গেলাম বাইরে, খেয়ে নিস, অনেক বেলা হয়ে গেল। সেই অন্ধকার গোয়াল ঘরে 4 দিন থাকতে হয়েছিল। গিন্নি মায়ের আদেশ ছিল অন্ধকার থাকতে স্নান করে নিবি বাগানের নলে, তারপরে সারাদিন গোয়াল ঘরে থেকে বেরোবি না। দুবেলা খাবার পাঠিয়ে দিত সুনীলের হাতে। সুনীল সেই খাবার গোয়াল ঘরের বাইরে রেখে চলে যেত। সুনীলের ওপরও আদেশ ছিল গিন্নি মায়ের, গোয়াল ঘরে ঢুকবি না, খাবারটা গোয়াল ঘরের দৌড়ে রেখে আওয়াজ দিয়ে বলে দিবি সুমির মুখ দেখবি না এই 4টে দিন। কিন্তু সুনীল মানেনি গিন্নি মায়ের কঠোর আদেশ। ভর দুপুরে গোয়াল ঘরের পেছন থেকে ঢুকে এসে 2টো ডাসা পেয়ারা ছুঁড়ে দিয়ে দূরত্ব বজায় রেখে বসে বলতো, কি হয়েছে রে তোর, কি এতটা ভুল কাজ করে দিয়েছিলি যে এত বড় শাস্তি দিয়েছে গিন্নিমা তোকে? কিছু বলার ছিল না আমার। একটু একটু করে বুঝতে পেরেছিলাম আমার শুকনো কাঠের মতো চেহারাটায় বিধাতার নিয়মে বসন্তের হাওয়া বইতে শুরু করেছে। সুনীল বারবার জিজ্ঞেস করলে বলেছি, আমার শরীর খারাপ, তাই 4 দিন এই গোয়াল ঘরে থাকতে হবে। আমার শাস্তি নয় এটা, তুই বুঝবি না। আমার কথা বিশ্বাস হয়নি সুনীলের। কেমন একটা অবিশ্বাসের চোখে তাকিয়ে দেখছিল আমার চোখে চোখ রেখে। তখনই আচমকা বলে ওঠে, ভয় পায় না তোর একা একা থাকতে? সন্ধ্যের পরে তো এখানটা ভুতুরে ঘর হয়ে যায়। জানিস সুমি, আমারও ভয় করে এই দিকটায় আসতে। তুই কেমন করে থাকিস? সুনীলের কথা সত্যিই ছিল। সারা দিনটা তাকিয়ে থাকতাম গোয়াল ঘরের ভিতর থেকে বাগানের দিকে। দিনের বেলাটা যাই তাই ভাবে কেটে যেত, কিন্তু সন্ধ্যের পরেই গাটা ছমছম করে উঠত। যতই রাত হতো খড়ের গাদার উপরে কুঁকড়ে শুয়ে থাকতাম। ভয়ে ভয়ে চোখ দুটো খোলা থাকতো। মাঝে মাঝে ঘুমিয়েও পড়েছি, কখন বুঝতে পারিনি। তাই সুনীলের কথা হেসে উঠে বলেছি, কি করব বল ভয় পেলে? তুই কি এখানে এসে থাকতে পারবি আমার ভয় দূর করার জন্য? বলে অশ্রুসিক্ত যন্ত্রণা কাতর নয়নে তাকিয়েছি সুনীলের দিকে। আমার কথা শুনে খানিকক্ষণ গম্ভীর হয়ে আমার চোখে চোখ রেখে বসে থাকার পর বলে, আমি তো প্রথম দিন থেকে তোর কাছে থাকার চেষ্টা করেছি, কিন্তু বাবাকে মুখ ফুটে বলতে পারিনি। শুনলে বাবা মানত না। এটা যে গিন্নি মায়ের আদেশ। তবে তুই যখন বলছিস, আজ রাতে বাবা ঘুমিয়ে যাওয়ার পর তোর কাছে চলে আসব, দেখিস তখন তোর ভয় পাবে না আর। চমকে উঠেছি সুনীলের কথায়। ভর দুপুরবেলায় চারদিকটায় তাকিয়ে ভয়ার্ত আওয়াজে বলেছি, কেউ যদি জানতে পারে আমার পিঠের ছাল তুলে দেবে গিন্নিমা। তাই তোকে আসতে হবে না এখানে। আমার জন্য তুইও সাজা পাস,
এটা আমি কখনোই বরদাস্ত করতে পারবো না। পঞ্চম দিনে ঘরে প্রবেশ করতে দিয়েছিল গিন্নিমা। একটা ৮ হাতির শাড়ি পাঠিয়ে দিয়ে আদেশ দিয়েছিল ভোরবেলা স্নান করে পুরনো জামাকাপড় ফেলে এই নতুন শাড়িটা পরে বাড়িতে এসে কাজকর্ম শুরু করে দিবি। 4 দিন বিশ্রাম নিয়েছিস, পড়ে পড়ে খেয়েছিস। ওই 4 দিনে যত কাজ বাকি পড়ে আছে সবগুলোই শেষ করবি কাল সকাল থেকে। গিন্নিমায়ের আদেশ না মানলে আমার অবস্থা যে শোচনীয় হয়ে উঠবে আরও, সেটা বুঝতে পেরেই কাজে লেগে গেছিলাম। কিন্তু বেলা যত গড়িয়েছে সকলের চোখেই দেখেছিলাম আমার প্রতি এক আশ্চর্য রকমের চাহনি। যদিও সেই বয়সে আমি ওই চাহনির অর্থ বুঝিনি। মাত্র 12 বছর বয়সে বোঝার কথাও নয়, বিশেষ করে আমার মতো মেয়ের। আরও বছর 3 গড়িয়ে যায়। ক্রমশ নিজের শরীরের পরিবর্তন লক্ষ্য করে চমকে উঠেছি বারবার। শরীরের এমন বাড়ন্ত ঢাকতে চেষ্টা করেছি অবিরাম পদে পদে। গিন্নি মায়ের রক্তচক্ষুর সাথে কর্কশ আওয়াজ, শরীরটাকে ঢেকে রাখ ভালো করে, মরণ দশা, শাড়িটাকে ভালো করে পরতেও শেখেনি। শাড়িটাকে শরীরের সাথে কোনো রকমে জড়িয়ে কাজ করতাম, তবুও কোথা দিয়ে যেন আলগা হয়ে যেত। সেদিকে নজর যেত গিন্নিমার, তখনই তীক্ষ্ণ আওয়াজে চেতাবনী দিয়ে উঠত। সেদিন চমকে উঠেছিলাম ঘর মোছার সময় বড় কর্তার দৃষ্টিভঙ্গি দেখে। ক্ষণিকের জন্য আড়ষ্ট হয়ে গেছিল আমার কিশোরী মন। বড় কর্তার দৃষ্টিভঙ্গিতে ছিল অব্যক্ত লালসা। চিনতে শিখে গেছিলাম সেই দিন থেকেই চোখের চাহনি। তাই সংযত হয়ে উঠেছিলাম সেই মুহূর্তে। রোজকারের মতো শাড়িটা কোনো রকমের শরীরে জড়িয়ে বাগানের পেয়ারা গাছে নিচে বসেছিলাম ভর দুপুর বেলায়। বড় কর্তা বাইরে থেকে বাড়িতে আসার পথেই আমায় দেখে থমকে যায়। খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে কাছে এসে বলে, এই ভর দুপুরে গাছের নিচে কি করছিস? প্রথমটা ভয়ে উত্তর দিতে পারিনি, কিন্তু বড় কর্তা দৃষ্টি আমার স্তনের উপরে পড়ে যাওয়াটা এড়ায়নি আমার নজর থেকে। শাড়িটাকে প্রাণপণে জড়িয়ে ধরে শরীরে ঢাকার চেষ্টা করে ভয়ে ভয়ে বলেছি, এখন কোনো কাজ নেই, তাই এখানটায় বসে আছি। রোজ বসে থাকি এখানে, এই দুপুরবেলাটা ভালো লাগে তাই। বড় কর্তার লোলুপ দৃষ্টি আমার শরীরটাকে মেপে যাচ্ছিল ক্রমাগত, সেটা আমার নজর এড়ায়নি। বাগানের চারদিকটায় তাকিয়ে বলে, এখানটায় বসবি না, কাল থেকে গোয়াল ঘরের পেছন দিকটায় বসবি। তোর জন্য আমি 2টো নতুন শাড়ি কিনে দেব, তবে কাল থেকে যেন এখানে না বসতে দেখি, এটা মাথায় রাখিস। আর হ্যাঁ, এই কথা যেন কেউ জানতে না পারে। কাউকে যদি বলেছিস তোর রক্ষা থাকবে না। বড় কর্তা চলে যাওয়ার পরে চিন্তায় পড়ে যাই। এর আগেও বড় কর্তা আমায় দেখেছে এমন জায়গায় বসে থাকতে। আজ হঠাৎ আমার শরীরের দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে আড়ষ্ট হয়ে গেছিলাম। তার উপরে আদেশ দিয়ে গেছে বাগানের শেষে গোয়াল ঘরের পেছনে বসে থাকতে। কেন এমন আদেশ? বাগানের শেষে গোয়াল ঘরের পেছন দিকটা সম্পূর্ণ নির্জন, বড় বড় গাছের ছায়ায় একটা শান্ত পরিবেশ। ওই দিকটায় কারো যাতায়াত নেই, সচরাচর কারো চোখে পড়বে না ওই জায়গাটা। তেমন জায়গায় ভর দুপুরে বসে থাকার আদেশটায় শঙ্কিত না হয়ে পারিনি। কিছুক্ষণ পরে সুনীলকে দেখতে পেয়ে কাছে গিয়ে বলি, বড় কর্তার আদেশের কথা। সব শুনে সুনীল বলে, খবরদার যাবি না ওই দিকটায়। বড় কর্তা মানুষটা কিন্তু সুবিধার নয়। অনেক দুর্নাম শুনেছি বাবার মুখ থেকে। গিন্নি মায়ের সাথে ভালো সম্পর্ক কোনোদিনও ছিল না, এমনটাই বলেছে বাবা অনেকবার। আসলে কি বলতো, বড় কর্তার চরিত্রের দোষ আছে, বাজে জায়গায় নাকি যাতায়াত করে, বাবার মুখে শুনেছি। তাছাড়া তুই বড় হচ্ছিস, তোর শরীরের দিকে তাকিয়ে কিছু একটা কল্পনা করেছে। সুনীলের কথায় আরো ভয় পেয়ে উঠে বলি, যদি না যাই কাল দুপুরবেলায়, তাহলে উনি যদি মারেন? তাছাড়া উনি আমায় 2টো নতুন শাড়ি দেবে কেন? নতুন শাড়ির কথা গিন্নিমা জানতে পারলে আমাকে আস্ত রাখবে না। এটা জেনেও বড় কর্তা এমন কথা বললেন কেন? আমার কথা শুনে সুনীল মৃদু হেসে বলে, তোর শরীরের যৌবনের ছোঁয়া লেগেছে। তোকে দেখে ওনার কলুষিত ইচ্ছাগুলো জাগ্রত হয়ে উঠেছে। আমিও এখন অত ছোটটি নই, অনেক কিছুই বুঝি। সুমি, তোকে আমি সাবধান করলাম, তবে যদি যাস ওখানে আমি আড়াল থেকে লক্ষ্য রাখব। ওই শয়তান বড় কর্তা যেন তোর কোনো ক্ষতি করতে না পারে। এটা মনে রাখিস, তোর কোনো ক্ষতি আমি কাউকেই করতে দেব না। ওই বড় বাড়ির ছেলেগুলো কিন্তু এক একটা আস্ত বদমাস, তাদের নজর তোর দিকে এখনো পড়েনি। বড় কর্তা নজর আগেই পড়ে গেছে, সেটা আমি তোর কথাতেই বুঝতে পেরেছি। চিন্তা করিস না সুমি, তোর দিকে হাত বাড়ানোর আগেই একটা কিছু করেই ছাড়ব। সুনীলের কথায় ভয় পেয়ে বলেছি,
কি করবি তুই? তাছাড়া বড় কর্তার নাতনির সমান আমি। বড় কর্তার স্বভাব চরিত্র যে খারাপ সেটা আমিও টের পেয়েছি তার চাহনি দেখে। এই কথাটা আমি গিন্নিমাকে বলে দেব, তবেই যাব গোয়াল ঘরের পেছন দিকে। আমার কথা শুনে হো হো করে হেসে উঠে সুনীল বলে, তাহলে বাড়িতে একটা দক্ষযজ্ঞ শুরু হয়ে যাবে, তুই সেটাই কর। গিন্নিমাকে বলে দে সব, বড় কর্তা যা যা বলেছে। তোকে নতুন শাড়ি দেওয়ার কথাটাও ভুলবি না বলতে। তারপরে দেখ না গিন্নিমা কেমন ব্যবহার করে তোর উপরে আর বড় কর্তার উপরে। সুনীলের কথায় চমকে উঠে বলেছি, তাহলে বাড়িতে অশান্তির ঝড় বয়ে যাবে। আমি কি করব সেটাই তো আমি বুঝতে পারছি না। তোর কথা মতো চললে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়েও দিতে পারে। তখন কোথায় যাব বল? খানিকটা চিন্তা করে সুনীল বলে, তাহলে কালকে ভর দুপুরবেলা গোয়াল ঘরের পেছনেই যাস বড় কর্তার কথা মতো, বাকিটা আমার উপরে ছেড়ে দে। সুনীলের উপর ভরসা ছিল আমার। তার কথা মতোই গিন্নিমাকে না জানিয়ে পরের দিন দুপুরবেলায় গোয়াল ঘরের পেছনে গিয়ে বসেছিলাম গাছের ছায়ায়। দূর থেকে একবার সুনীল একটা ঝলক দিয়ে মিলিয়ে গেছিল। মনের মধ্যে একটা নিশ্চিন্ত ভাব ছিল, সুনীল যখন আছে তখন বড় কর্তা সাহস পাবে না কোনো অন্যায় করতে। বেশ খানিকক্ষণ বসে থাকার পর বুঝতে পারি কারোর ধীর গতিতে আগমন। ধরেই নিয়েছিলাম যে আসছে সে বড় কর্তা ছাড়া আর কেউ নয়। আমার অনুমান ঠিক ছিল। গোয়াল ঘরের দেওয়াল ঘেঁষে একদম সামনে আবির্ভাব হয় স্বয়ং বড় কর্তা। কিন্তু বড় কর্তা ভয়ে ভয়ে ছিল সেটা বুঝতে অসুবিধা হয়নি। ক্রমাগত চারদিকে তাকিয়ে দেখতে দেখতে আমার দিকে এগিয়ে আসতে উঠে দাঁড়ালাম। তখনই একটা কাগজের বান্ডিল এগিয়ে দিয়ে বলেন, এটা নে, তোর জন্য দুটো নতুন শাড়ি আছে। নেব কি নেব না এমন যখন চিন্তা করছি তখন পুনরায় বলে ওঠেন, কিরে ধর শাড়ি দুটোকে। যদি তোর ভয় হয় তাহলে পেছনে দরজা দিয়ে গোয়াল ঘরে আয়, সেখানেই তোকে দেব না হলে শাড়ি দুটো। তখনও আমি কিংকর্তব্য বিমূঢ়ভাবে দাঁড়িয়েছিলাম। বড় কর্তার কথাগুলো শুনে বুঝতে পারছিলাম তার অভিসন্ধি, যেটা আমাকে বারবার সুনীল সতর্ক করে দিয়েছিল। এমন অবস্থায় হঠাৎ আমাদের দুজনকে চমকে দিয়ে আচমকায় সুনীলের সাথে গিন্নিমায়ের আবির্ভাবে আমার থেকে বেশি ভয় পেয়ে ওঠেন বড় কর্তা। গিন্নিমা এসেই বলেন, তুমি এখানে কি করছো? কোনোদিনও তো তোমাকে এই গোয়াল ঘরের পেছনে আসতে দেখিনি। আমি শুয়েছিলাম, সুনীলের আওয়াজে এই পর্যন্ত এসে তোমার কাণ্ড দেখতে পেলাম। কি বলছিলে সুমিকে? চোখ দুটো অসম্ভব লাল হয়ে উঠেছিল রাগে ক্ষোভে। পুনরায় কোমরে দুহাত তুলে রণরঙ্গিনী মূর্তিতে বলেন, তোমার ব্যাপার স্যাপার দেখে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। হাতে ওগুলো কি ধরে আছো দেখি তো। বলেই বড় কর্তার হাতে ধরে রাখা শাড়ির প্যাকেটটা এক ঝটকায় খুলে ফেলে নতুন ছাপার দুখানি শাড়ি চোখের সামনে মেলে ধরে চিৎকার করে ওঠেন, শাড়ি দুটো কার? কার জন্য এনেছো? উত্তর দাও। বড় কর্তার করুণ মুখটা দেখে হেসে উঠেছিলাম। ইচ্ছা না থাকলেও বলেছি, উনি এই শাড়ি দুটো আমার জন্য এনেছেন। একটু আগেই বলছিলেন গোয়াল ঘরে আয়, সেখানেই তোকে দেব। আমার কথা শেষ হওয়ার মুহূর্তে গিন্নিমায়ের রণচণ্ডী মূর্তি দেখে ভয়ে চমকে উঠেছি। তখনই চিৎকার করে বলেন, অসভ্য জানোয়ার কোথাকার! নাতনির বয়সী মেয়ের দিকে নজর গেছে তোমার? লজ্জায় মরে যাই আমি। দীর্ঘদিন আমার হাড়মাস জ্বালিয়ে শেষ করে দিচ্ছ। দিনের পর দিন পরনারীতে আসক্ত হয়েও শখ মিটল না। বেশ তো ছিলে এতদিন বাজারি বেশ্যাদের নিয়ে, শেষে আমার ঘরের কাজের মেয়েটির উপরে নজর পড়ে তোমার। বড় কর্তা নির্লজ্জের মতো হেসে উঠে বলেন, ধীরে কথা বলো, চিৎকার করে জানান দিচ্ছ নাকি পাড়া প্রতিবেশীকে? শাড়ি দুটোই দিতে এসেছিলাম, এর বেশি কিছুই নয়। ঠিক আছে, তুমিই দিয়ে দাও, আমি চললাম। গিন্নিমা রাগে হিসহিস করে বলে ওঠেন, যাচ্ছ কোথায়? এখানেই দাঁড়াও। কথাটা শেষ করে আমার দিকে তাকিয়ে বলেন, এই হতচ্ছাড়ি পোড়ামুখী, এই বুড়ো ভাম তোকে ডাকলো আর তুই চলে এলি? কেন আমাকে জানালি না? তোর মতি কি মরে গেছিল? যা বাড়ির দিকে যা, বাকিটা আমি এখানেই দেখে নিচ্ছি। এক মুহূর্ত আর অপেক্ষা করিনি। গিন্নিমা সেদিন আমার রক্ষাকর্ত্রী হয়ে এসেছিলেন। সেখান থেকে এক দৌড়ে ঘরে এসে উঠেছিলাম। আসার সময় কানে এসেছিল গিন্নিমায়ের কটূক্তি, আমার জন্য তো কোনোদিনও একটা শাড়ি নিয়ে আসনি, আজ কচি মেয়েটাকে দেখে নালার টপকাচ্ছে তোমার। ছেলেদের সামনে সব প্রকাশ করে দেব। এমনিতেও তোমাকে কেউ সম্মান দেয় না আর দেবেও না। এই শেষবারের মতো হুঁশিয়ার করে দিচ্ছি, সুমির দিকে যেন নজর না পড়ে তোমার। দৌড়াতে দৌড়াতে এসে রান্নাঘরের এক কোনায় বসে কাঁপছি তখন।
গিন্নি মায়ের বাকি কথাটা আমার কানে যায়নি। তখন মনে মনে সুনীলকে অসংখ্য ধন্যবাদ দিয়েছি, কিন্তু তখনও বুঝিনি বড় কর্তার উদ্দেশ্যটা কী ছিল। হয়তো তখন আমার বয়সটাই অতটা ছিল না, তবে এখন বুঝি। তার পরের দিন থেকে গিন্নিমা আমায় আর বাগানের নলে খোলা অবস্থায় স্নানে বারণ করে। সেদিন প্রথমবার রান্নাঘরের দরজার সামনে মাথায় হাত বুলিয়ে বলে, শোন সুমি, তুই এখন অনেক বড় হয়েছিস, খোলা বাগানের নলে তোর স্নান করাটা শোভা পায় না। যতই হোক তুই একটা মেয়ে, কুদৃষ্টি সর্বত্রই ঘুরে বেড়ায়। সেটা আমি অক্ষরে অক্ষরে বুঝতে পেরেছি। তাই কাল থেকে আমার বাথরুমটা ব্যবহার করিস। হ্যাঁ, তবে কান খুলে শুনে রাখ, যেমন ব্যবহার করবি তেমনই পরিষ্কার করে রেখে আসবি। সেই প্রথমবার আমার মাথায় হাত বুলিয়ে স্নেহের পরশ দিয়েছিলেন। এতদিনে মা শব্দটার কিছুটা অনুভূতি পেয়েছিলাম, মাথা নাড়িয়ে সম্মতি দিয়েছিলাম। সেই দিনই বুঝেছিলাম মেয়ে হওয়া অতটা সহজ নয়। গিন্নি মায়ের 3টি পুত্র সন্তান পরিবারটাকে নিজের শাসনে রাখলেও নিজের কর্তাটিকে কুপথ থেকে সরাতে পারেননি। তাই মাঝে মাঝে দুঃখিত হয়ে বলে উঠতেন, এই লোকটাকে কোনোদিনও শোধরাতে পারলাম না। গিন্নি মায়ের 3টে সন্তানের ভেতর বড় সন্তানটি তার স্ত্রী কন্যা নিয়ে দীর্ঘদিন থেকে বিদেশেই থাকে। তবে মায়ের সাথে সম্পর্ক চিরদিনই মধুর ছিল। মেজ ছেলেটি কোথাও বাইরে পড়াশোনা করে, এত বছরের ভেতরে কয়েকবার এসেছে গেছে। আমার সাথে তেমন করে কথা বলে না, বেশিরভাগ আমাকে না দেখার ভান করে এড়িয়ে গেছে। ছোট ছেলেটি তখন বাড়িতে থেকে কলেজে পড়ে, বাড়ির ব্যাপারে নাক গলানো তারও স্বভাব ছিল না। গিন্নিমাকে না দেখতে পেলে কখনো সখনো প্রয়োজনে আওয়াজ দিত। 3টে ছেলেই মায়ের অতিরিক্ত ভক্ত এবং মায়ের মতনই স্বভাব পেয়েছিল। আরও বছরখানেক গড়িয়ে যায়, ছোট ছেলে শুভ চাকরি পেয়ে বাইরে চলে যায়। আমিও তখন ষোড়শী। ছোটবেলায় ছবি বদলে গেছিল। আমার শরীরে বসন্তের ছোঁয়ায় শুকনো কাঠের মতো শরীরটায় যৌবনের মাদকতা স্পর্শ করেছিল। খুব ছোটবেলায় শ্যামবর্ণ মেয়েটি আজ সুশ্রী হয়েছিল, এটা বুঝতে শিখেছিলাম। ছেলেরা না থাকায় গিন্নি মায়ের মমতার ছোঁয়াও আমায় স্পর্শ করেছিল। কিশোরীর থেকে যুবতীর পথে অগ্রসর হওয়ার রাস্তায় গিন্নিমা বুঝিয়েছিল নিজের মায়ের মতো করে। একটি শাড়ির বদলে ব্লাউজের সাথে অন্তর্বাস ব্যবহার করাটাও একটি মেয়ের জন্য অত্যন্ত জরুরি। সেটা যেমন বুঝিয়েছিল তেমনই নিজের সাথে করে বাজারে গিয়ে কিনে আনত কখনো সখনো আমার পছন্দের নানা রকম বস্ত্র। ওদিকে সুনীলও বড় হয়ে উঠেছিল সমান তালে। কর্মঠ বলিষ্ঠ চেহারার সুশ্রী যুবকে পরিণত হয়েছিল সে। মদন কাকা ইদানিং কাজ করতে পারতেন না তেমন করে, তাই একাই সামলে রেখেছিল চাষাবাদ থেকে সম্পূর্ণ বাগানটা। আমার কাজের পরিধি অনেকটাই কমে গিয়েছিল বেশ কিছুদিন থেকে। বাড়িতে সদস্য বলতে আমরা 3 জন থেকে গেছিলাম, তাই কাজও কমে গেছিল। সময় পেলেই বাগানে গিয়ে কর্মরত সুনীলকে দেখে মনটা অজান্তে খুশি হয়ে উঠত। তখন বাগানে মাটি কোপানোর সময় কিংবা গাছের গোড়ায় কাজ করার সময় শরীরের ঘামগুলোতে রোদ্দুর পড়ায় চকমক করে উঠত। বিহ্বল হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখতাম সেই পরিশ্রমী শরীরটার দিকে। আমার সাথে সম্পর্ক গড়ে উঠেছিল আরও বন্ধুত্বের। এখন আর গিন্নি মায়ের ভয়ে ভয়ে পেয়ারা দিতে আসতো না। গিন্নি মায়ের সামনে বেশ কয়েকটা পেয়ারা দিয়ে বলতো, নে সুমি, এগুলো খুব ডাসা পেয়ারা, তোর পছন্দের, তাই নিয়ে এলাম। গিন্নিমাও হাসতে হাসতে বলতেন, এখন পেয়ারা খাওয়ার লোক তো কেবলমাত্র সুমিই রয়ে গেছে, আমার এখন হজম হয় না আর। এতগুলো গাছের পেয়ারা আর সবগুলো তো সুমির জন্যই। এমনভাবে বেশ ঠিক চলছিল আমাদের। সময় পেলেই সুনীলের সাথে সন্ধেবেলায় গল্প করতাম। সুনীলের আকর্ষণ যেন আমায় পেয়ে বসেছিল। সুনীলের উপস্থিতি মনটা শান্ত হয়ে উঠত। এটা বন্ধুত্ব না ভালোবাসা সেটা আমার জানা ছিল না, তবে সুনীল আমাকে না দেখলে পাগলের মতো খুঁজে বেড়াতো এটা বুঝতাম। এমনভাবে দিন চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ এক ঝড় বৃষ্টির রাতে উপন্যাসের পাতায় লেখা হয়ে গেল অনেক পরিবর্তন, যেটা আমরা কেউই স্বপ্নেও ভাবিনি। দিন 3 থেকেই আকাশের মুখ গম্ভীর ছিল। মাঝে মধ্যে ঝমঝমি অঝোর ধারার বৃষ্টিতে বাড়ির বাইরে বেরোনো মুশকিল হয়ে গেছিল। 3 দিনের বৃষ্টিতে এক প্রকার গৃহবন্দী দশা বললেই হয়।
সকালে সুনীল বাড়ির জন্য বাজার করে দিয়ে তাদের চালা ঘরটায় আটকে ছিল। গতকাল থেকে গিন্নিমায়ের জ্বর ভাবের জন্য এক প্রকার বিছানায় শায়িত। দুপুরের আহারটা নিজেই করেছিলাম, নিজের মতো করে। অবশ্য একবার গিন্নিমাকে জিজ্ঞাসা করেছি, কি রান্না হবে আজকে মা? অনেক কষ্টে উত্তর দেন, যা পারিস তাই করগে, আমি কিছুটি নেব না। অবাক হয়ে পাশে বসে মাথায় স্পর্শ করে দেখেছি শরীরের উত্তাপ কতটা। শরীরে সামান্য তাপ বুঝে বলেছি, জ্বর তো সামান্য, নেই বললেই চলে। দুপুরে ভাত ছেড়ে আর কিছু খাবার ইচ্ছা না থাকলে বলো না, করে দেব। খানিকটা বিরক্তিসূচক কণ্ঠস্বরে বলে, বলছি তো আমার জন্য কিছু করতে হবে না, পরে ইচ্ছা হলে তখন বলবো। তুই একটা ঝোল আর ভাত করে রেখে দে। উনি কাল রাতে বাইজি বাড়ি থেকে ফেরেনি, আজও ফিরবে তার ঠিক নেই। যদি ফেরে ওই ঝোল ভাতই খাবে, এত চিন্তা করিস না তো। গিন্নিমায়ের অবস্থা দেখে মনটা বিষণ্ণ হয়ে গেছিল। গতকাল থেকে তেমন করে কিছু খাচ্ছেন না। রান্নাঘরে গিয়ে একদিকে ভাত চাপিয়ে তরকারি কাটতে বসলাম। ঘণ্টাখানেকের ভেতরে ভাতের সাথে তরকারি যা করার করে এক গ্লাস দুধ নিয়ে মায়ের কাছে যেতেই বিরক্ত হয়ে ওঠেন। মুখে রুচি নেই বললাম তো, আবার এই ছাইপাশ এনেছিস? গিন্নি মায়ের কথায় কর্ণপাত না করে একটু একটু করে খাইয়ে দিয়েছিলাম গ্লাস ভর্তি দুধটা। তারপরে পা দুটো তুলে নিয়েছিলাম কোলে। খানিকক্ষণ পা দুটি টিপে দেওয়ার পরে লক্ষ্য করেছি গিন্নি মায়ের দুটি চোখ সজল হয়ে উঠেছে। তখনই ভারাক্রান্ত কণ্ঠে মৃদু আওয়াজে বলে, জানিস সুমি, আমার 3টি ছেলে। কত আশা করেছিলাম ছোটটা কন্যা সন্তান হয়ে জন্মাবে। ছেলেগুলো আমার রত্ন, তবুও কন্যা সন্তানের ইচ্ছা আমার বরাবরের। তবে তুই এসে খানিকটা মনের সেই অভাব পূর্ণ করে দিয়েছিস। খানিকক্ষণ মৌন থেকে পুনরায় বলে, বাড়িতে আসার পর তোর উপরে অনেক অত্যাচার করেছি রে মা। তখন আমার মতিভ্রম হয়েছিল, তোকে চিনতে পারিনি ঠিক মতো। ভেবেছিলাম আর 5টা কাজের মেয়ের মতো তুইও একজন। কদিন থাকার পরে সুবিধা বুঝে চলে যাবি, নিজের পাওনা গন্ডা বুঝে নিয়ে। কিন্তু না, তুই সেরকম মেয়েই নোস। তোর ভেতরের মায়া মমতায় আমার মতন গৃহিণীকেও সংযত হতে বাধ্য করেছে। গিন্নি মায়ের পা টিপতে টিপতে মৌন হয়ে শুনে যাচ্ছিলাম মনের ভিতরকার আক্ষেপগুলো। কিছু বলার ছিল না আমার। কে বলে মানুষের পরিবর্তন হয় না? লক্ষ্য করছিলাম সব কিছুই। তবে গিন্নি মা না থাকলে আমার যে আরও দুর্দশা হতো সেটা বুঝতে পেরেছিলাম। আমায় আগলে ঢাল হয়ে দাঁড়িয়েছে সব সময়, না হলে বাড়িতে ছিলাম অসুরক্ষিত। এক সময় নজরে পড়েছিল গিন্নি মায়ের চোখ দুটো বন্ধ হয়ে এসেছিল নিদ্রায়। ভালো করে চাদরটা ঢাকা দিয়ে দরজাটা ভেজিয়ে আমার জন্য নির্দিষ্ট করা সিঁড়ির নিচের ঘরটায় প্রবেশ করেছিলাম কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য। বিছানায় গড়িয়ে কখন যে চোখ দুটো লেগে গেছিল বুঝতে পারিনি। হঠাৎ বিকট শব্দে পাশেই কোথাও বাজ পড়ার আওয়াজে চমকে উঠে বসেছি। দরজা খোলাই ছিল। দরজার দিকে চোখ রাখতেই মুহূর্তের ভেতরে শিরদাঁড়াবে বিদ্যুতের ঝলক নেমে গেছিল সারা শরীরে। দরজার চৌকাঠের সামনে বড় কর্তার লোলুপ দৃষ্টি তখন আমার শরীরটার উপরে। কতক্ষণ দেখে যাচ্ছিল আমার ঘুমন্ত অবস্থার শরীরটা, সেটা বুঝে উঠতে সময় লেগে গেছিল খানিকক্ষণ। খানিকটা সংযত হয়ে জিজ্ঞেস করেছি, বড় কর্তা কখন ফিরেছেন? খাবার বেড়ে দেব? ষাটূর্ধ্ব রীতিমতো শক্ত সামর্থ্য মানুষটার চোখে তখনও ছিল বাসনার আগ্নেয়গিরি। দ্বিতীয়বার জিজ্ঞেস করার পরে উত্তর দিয়েছিল, এই সাজবেলায় দুপুরের খাবার কেন? দুপুরের খাবার আমি খেয়েই এসেছি, বাকিটা রাত্রে খাবো। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি নেমেছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানির সাথে বজ্রের আওয়াজে কানে তালা লেগে যাবার উপক্রম। দুপুর গড়িয়ে কখন সন্ধ্যা হয়ে গেছিল বর্ষার শীতল মৌসুমে টের পাইনি। আমার দুপুরের খাওয়াটাও হয়নি, এতটাই ঘুমিয়েছিলাম। বড় কর্তার কথায় বুঝতে পারলাম সন্ধ্যা হয়ে গেছে। তখনই চমকে উঠে বলেছি, সন্ধ্যা হয়ে গেল এর মধ্যেই? সাজবাতি দেখানো হলো না বাড়িতে? আপদ ঘুমটা এমনভাবে চোখে এসে বসেছিল বুঝতেই পারিনি। বড় কর্তা, আপনি ঘরে চলুন, সাজবাতি দেখিয়ে আপনার চায়ের ব্যবস্থা করছি। কোনো রকমে কথাটা বলেই পাশ কাটিয়ে বেরিয়ে এসেছি ঘর থেকে। সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে সাজবাতি দেখাতে দেখাতে চিন্তা করেছি ঘুমন্ত অবস্থায় আমার শরীরটা কেমন ছিল।
সেটা দেখে বড় কর্তা স্ট্যাচু হয়ে গেছিল। শরীরের কাপড় কোথাও উঠে যায়নি তো? গোপনাঙ্গের দৃশ্য নজরে পড়েনি তো কোনোভাবে? এমন নানান রকম অশুভ চিন্তা করতে করতে সাজবাতি দেখানো শেষ করেই চায়ের জল চাপিয়েছি রান্নাঘরে। এর ভেতরে একবার গিন্নিমায়ের ঘরে দেখেছি, তিনি তখনও ঘুমিয়ে আছেন। ঘুমন্ত অসুস্থ মানুষটাকে আরও কিছুক্ষণ ঘুমানোর জন্য ছেড়ে দিয়ে বড়কর্তা চায়ের সরঞ্জাম নিয়ে দ্বিতীয় তলাতে ওনার ঘরে পৌঁছতে পুনরায় চমকে উঠি। সামনে মদিরার বোতল থেকে গ্লাসে ভরে ভরে গরল পান করে চলেছেন। থমকে দাঁড়িয়েছি চৌকাঠের সামনে। আমায় দেখে কুটিল হেসে উল্লাসের সাথে বলেন, আরে নিয়ে আয় নিয়ে আয়, আমার পাশে বসে তুই খেয়ে নে যা এনেছিস হাতে। এখন আমার সুরা পানের সময়, তুই সামনে বসলে আমার একটু ভালো লাগবে। এতটা অসহায় বোধ হয় জীবনে প্রথম ছিলাম। দোতলায় প্রতিটা ঘর তখন তালা বন্ধ। নিচের তলায় গিন্নিমা জ্বরের ঘোরে নিদ্রারত। ভেবে কুল কিনারা পাই না, কর্তব্য কি এখন আমার? বড় কর্তার কথা অমান্য করে ফিরে যাব নিচের তলায়? যখন এমন চিন্তা করছি তখন মদিরার গ্লাস হাতে আমার নিকটে এসে হাত ধরে আহ্বান করে বলে, আয়, তোর গিন্নিমা ঘুমোচ্ছে, আমিও দেখে এসেছি, ভয় পাস না, এখানে বসেই আমার চাটা তুই আজকে খেয়ে নে। আমি না হয় সুরা পান করলাম, চায়ের সাথে তুই আমার সঙ্গ দিলি, এইটুকুই তো বলছি। নিশীতে পাওয়ার মতো সংখ্যাহীন হয়ে উঠেছিলাম কয়েক মুহূর্তের জন্য। ঘরের ভেতরে প্রবেশ করতে দরজা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে ফিরে তাকায় আমার দিকে। ঠিক তখনই সংখ্যাহীন অবস্থাটা কেটে গেছিল। তীব্র চিৎকারে প্রতিবাদ করে উঠেছি, দরজা দিলেন কেন বড় কর্তা? আপনি যা খাবেন কি খাবেন না সেটা আপনার ব্যাপার, আমায় যেতে দিন, গিন্নিমায়ের খাওয়ার সময় গড়িয়ে যায়। অসুস্থ মানুষটা বিছানায় শুয়ে আছে 2 দিন থেকে। কথাটা শেষ করি দরজার দিকে দৌড়ে যেতেই কিছু বোঝার আগেই মুহূর্তের ভেতরে পেছন থেকে আমার ব্লাউজের সাথে অন্তর্বাস ধরে প্রচণ্ড হ্যাচকা টানে ছিঁড়ে ফেলে টুকরো টুকরো করে। ব্লাউজের সাথে অন্তর্বাসের বন্ধন থেকে মুক্ত হয়ে যায় স্তনযুগল। ততক্ষণে আমার শরীরটাকে 2 হাতে তুলে ধরে নিয়ে যায় বিছানার দিকে। সেই অবস্থায় উন্মুক্ত স্তনে মুখে নেওয়ার চেষ্টা করতে গিয়ে বাধা পায়। তখনই অট্টহাস্য দিয়ে বলে, তোর যৌবনের ফল 2টি বড় আকর্ষণীয়। ততক্ষণে নিজেকে বাঁচানোর জন্য 2 হাতে বড় কর্তার মুখে আছড়ে দিয়েছি ক্রমাগত। ক্ষত বিক্ষত হয়ে উঠেছিল আমার নখের আঘাতে। নখের আছড়ানোর যন্ত্রণাতেও কুটিল হেসে বিছানায় আছড়ে দিয়ে এক বিকট অট্টহাস্য হেসে বলে ওঠে, অনেক জ্বালিয়েছিস, শয়তানিটাকে আড়াল করে আজ জ্বরের ঘোরে জ্ঞান হারিয়ে পড়ে আছে। কোনো কিছুই টের পাবে না এমন দুর্যোগের রাতে। তাছাড়া এমন ডাগর ডোগর অক্ষত যৌবনা রমণীর স্বাদই আলাদা। আজকাল আর ওই বাজারি মাকিদের কাছে মন ভরে না। শয়তানিটা জ্বরে কাতরাচ্ছে নিচের ঘরে, আমায় একটু খুশি করে দে। এমন ঝড় বৃষ্টির রাতে তোকে আমি ভরিয়ে দেব ঐশ্বর্যতে। অসম্ভব জোরে বিছানা ছুঁড়ে ফেলেছিল। উন্মুক্ত বক্ষ শাড়ির আঁচলে ঢাকতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলাম। ব্লাউজের সাথে অন্তর্বাসের কিছু অংশ তখনও আমার 2 হাতে ঝুলছিল। সামনের সম্পূর্ণ উন্মুক্ত সেই গোপন অঙ্গ শাড়ির দ্বারা কিছুটা ঢেকে তাকিয়ে বুঝেছিলাম বড় কর্তার সেই কুৎসিত ইশারা। সেই মুহূর্তে বুঝতে বাকি ছিল না, সুযোগ বুঝে তৈরি হয়েছিল আমি আসার অপেক্ষায়। নিজেকে মুহূর্তের জন্য অসহায় মনে হয়েছিল, তথাপি একটা আশা ছিল। দোতলার বারান্দার খানিকটা নিচেই সুনীলের চালাঘর। একবার যদি বারান্দায় যেতে পারি, চিৎকার করলে বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে দেরি করবে না সুনীল। ঘরের ভেতর থেকে তবু চিৎকার করে গেছি সুনীল সুনীল বলে। এই ঝড় বৃষ্টি রাতে এখন যে ও চালাঘরেই আছে এটা আমি জেনেছিলাম। সুবিধা দেখে শাড়ির আঁচল সম্পূর্ণ শরীরে জড়িয়ে এক লাফে বিছানা ছেড়ে খোলা বারান্দায় গিয়ে গলা ছেড়ে চিৎকার করে উঠলাম, সুনীল বাঁচা আমায়, বড় কর্তা আমায় ছিঁড়ে খাবে না হলে। একবারই চিৎকার করে উঠতে পেরেছিলাম, ঠিক তখনই বিদ্যুতের ঝলকানের সাথে প্রচণ্ড আওয়াজের নিকটে বাজ পড়ে। সেই মুহূর্তে পেছন থেকে 2 হাতে মুখ চেপে আওয়াজ বন্ধ করেছিল বড় কর্তা। পরবর্তী আওয়াজ গলাতেই আটকে গেছিল। এত বয়স হয়ে গেলেও শক্ত সামর্থ্য মানুষটার শরীরে ছিল অসীম বল। মুহূর্তে 2 হাতে তুলে নিয়ে পুনরায় বিছানায় ফেলে ঝাঁপিয়ে পড়ার আগে নিজেকে বাঁচানোর জন্য সজোরে 2 পায়ের জোড়া লাথিতে ছিটকে পড়ে বিছানা থেকে মার্বেলের মেঝেতে। কয়েকটা মুহূর্ত পরে পুনরায় উঠে দাঁড়িয়ে এগিয়ে যায় মদিরার বোতলের নিকটে। বোতল শুদ্ধ মুখে লাগিয়ে কয়েক ঢোক উদরস্থ করে এগিয়ে আসে আমার দিকে।
এতক্ষণে ঠিক করে নিয়েছিলাম বাঁচতে হবে আমায়, যেন তেন প্রকারে এত সহজে হার মানলে চলবে না। বিছানার সাথে লাগোয়া টেবিলে ছিল পিতলের ফুলদানি। সেটার দিকে লক্ষ্য যেতেই নিশ্চিন্ত করে নিয়েছিলাম আগামী পদক্ষেপ। মদিরার বোতলের কয়েক ঢোক গিলে এগিয়ে আসতেই ফুলদানিটা চেপে ধরে সজোরে চিৎকার করে উঠি, অসভ্য জানোয়ার বুড়ো ভাম, ঠিকই বলে গিন্নিমা। আর এক পাও আমার দিকে এগিয়ে এলে হয় তুমি থাকবে নয় আমি থাকব। ততক্ষণে বড় কর্তা যে বদ্ধ মাতালে পরিণত হয়েছে এটা বুঝেছিলাম। অতিরিক্ত মদ্যপানের কারণে পা দুটো টলতে শুরু করেছিল। এমন অবস্থায় এগিয়ে আস্তে আস্তে জড়ানো কণ্ঠে বলেছিল, তুই এত বেয়াদব কেন? কি যায় আসে এতে? তোর শরীরের প্রতি এত মায়া কেন? পুরুষ ভোগ্যায় নারী সর্বকালে, এটা কেন ভুলে যাস? আমারই বাড়িতে থাকবি, আমারই খাবি, আমার দেওয়া বস্ত্র ব্যবহার করবি, তাহলে এমন কাজে অরুচি কিসের? বলতে বলতে যতই এগিয়ে আসে ফুলদানিটা হাতে নিয়ে পিছু হটতে হটতে বারান্দায় পৌঁছতেই ঘন অন্ধকারের ভেতরে পেছন থেকে দুটি সবল হাত টেনে নেয় বারান্দার অন্ধকার অংশে। আচমকাই এমন পরিস্থিতিতে পড়ে চিৎকার করে উঠতে যাচ্ছিলাম, ঠিক তখনই মুখ চাপা পড়ে পেছন থেকে। এ হাত আমার পরিচিত ছিল, যার ছোঁয়ায় শরীরে আবেগে রোমাঞ্চিত হতে মুহূর্ত লাগতো না। সে হাতের স্পর্শ আমায় বুঝিয়ে দিয়েছিল এটা আমার সুনীলের বজ্র কঠিন হাত। বড় কর্তা তখন পায়ে পায়ে এগিয়ে আসে অন্ধকারাচ্ছন্ন বারান্দার দিকে। আমায় সুরক্ষিত করে অন্ধকার থেকে কর্তার সামনে গিয়ে দাঁড়ায় সাক্ষাৎ যমদূতের মতন। সুনীলকে দেখে চমকে উঠেছিল বড় কর্তা। তার চোখের ভাষা বুঝিয়ে দিয়েছিল অনেক কিছু। এমন পরিস্থিতিতে ঘরের দরজায় প্রবল আওয়াজের সাথে গিন্নি মায়ের কণ্ঠস্বর, দরজা খোলো শীঘ্রই, না হলে আমি ঘরে আগুন লাগিয়ে দেব। আমার মেয়েটাকে ধরে এনেছো, এত বড় সাহস তোমার? গিন্নি মায়ের চিৎকারের সাথে ক্রমাগত দরজায় আঘাত। তখনই সুনীল ইশারা করে আমায় দরজা খোলার জন্য। বড় কর্তাকে আড়াল করে আমায় জায়গা করে দেয় বেরোনোর জন্য। সুনীলকে পাশে পেয়ে সাহস দুগুণ হয়ে গেছিল। বড় কর্তাকে আড়াল করাতে দৌড়ে গিয়ে দরজা খুলে দিয়েই গিন্নি মায়ের দিকে তাকিয়ে ভয়ে আটকে উঠেছি। এ যে সাক্ষাৎ রুদ্রাণী মূর্তি। অর্ধভুল উণ্ঠিত শাড়িতে, খোলা উস্কো খুস্কো চুলগুলোর অর্ধেক মুখমণ্ডল ঢাকা অবস্থায়, ললাটে বড় করে সিঁদুরের টিপের সাথে সিথি ভর্তি সিঁদুর। দুচোখ অসম্ভব লাল দেখেই সভয়ে দুপা পিছিয়ে এসে লক্ষ্য করেছি তরকারি কাটার বড় বটিটা হাতে করে। সাক্ষাৎ চণ্ডী রূপে বড় কর্তার দিকে এগিয়ে যেতে যেতে বিকট আওয়াজে হুঙ্কার ছাড়ে, আজ তোর শেষ দিন আমার হাতে। গিন্নিমাকে দেখে সুনীলও অবাক হয়ে গেছিল, দৃষ্টি ফেরাতে পারছিল না। সেই সুযোগে বড় কর্তার হাতে ধরে রাখা মদিরার বোতল সজোরে আঘাত হানে সুনীলের মাথা লক্ষ্য করে। আচমকা আঘাতে দুহাতে মাথা চেপে বসে পড়ে। দ্বিতীয়বার সুনীলের উপর বোতলের প্রহার দেওয়ার আগেই গিন্নি মায়ের হাতের বড় ধারালো বটিটার প্রবল আঘাত পড়ে পেছন থেকে বড় কর্তার গলার ওপরে। সামান্য চিৎকারটুকু করার সুযোগ পায়নি মানুষটা। মুহূর্তে মুন্ডুটা ছিটকে পড়েছিল বারান্দার দিকে। ধরটা ক্ষণিক দাঁড়ানোর পরেই ধরাম করে আছড়ে পড়ে মার্বেলের মেঝেতে। সেই দৃশ্য দেখে ততক্ষণে চোখ বন্ধ করে চিৎকার করে উঠেছি বারংবার। বড় কর্তার মস্তকবিহীন গলার অংশ থেকে ফিঙ্কি দিয়ে রক্তধার বয়ে যাচ্ছিল সম্পূর্ণ ঘরটায়। সে দৃশ্য দেখার মতো পরিস্থিতি ছিল না আমার। চিৎকার করে দু চোখ বন্ধ করেছিলাম। তখনই ক্রমাগত বিদ্যুতের ঝলকের সাথে বাজ পড়ে যাচ্ছিল মুহুর্মুহু। কয়েকটি মুহূর্ত পরে বিদ্যুতের ঝলকানিতে চোখ খুলেই দেখেছিলাম রক্তাক্ত অবস্থায় বড় কর্তার মস্তকহীন শরীরটা বিভৎস অবস্থায় ঘরের ভেতরে, বারান্দায় মাথাটা। হতবাক হয়ে গেছিলাম আতঙ্কে। মনে হচ্ছিল মুহূর্তটা যেন থমকে দাঁড়িয়েছে। গিন্নি মায়ের পায়ের কাছে পড়েছিল বড় কর্তার ধরটা। কয়েকটি মুহূর্ত পরে নিজেকে ফিরে পেয়ে স্বামীর অবশিষ্ট শরীরের কাছে বসে পড়ে বিলাপ করতে শুরু করে। সারাটা জীবন অনেক দুঃখ দিয়ে গেছো, একদিন এমন পরিণতি হওয়ারই ছিল। আগেই হুঁশিয়ার করেছিলাম সুমির দিকে তাকাবে না বলে, কিন্তু তোমার রক্তের লম্পট রক্ত বীজগুলো ছাড়খাড় করে দিয়েছিল এতদিন আমার সংসার। এটা কেমন ভাবে মেনে নিতাম? আমার চোখের সামনে আমার মেয়েকে তুমি ধর্ষণ করো। হতে পারো তুমি আমার স্বামী,
তাই বলে আমার ঘরের সন্তান সমকন্যাকে ধর্ষণ করার অধিকার তোমাকে কে দিয়েছিল? যা করেছি ভেবে চিন্তেই করেছি। একজন ধর্ষকের শাস্তি এটাই, কোনো ধর্ষক কারোর স্বামী কিংবা পিতা হতে পারে না। একজন ধর্ষক কখনো কারোর ভাই হতে পারে না। একজন ধর্ষকের কোনো ধর্ম হতে পারে না, না হতে পারে তার কোনো জাত। একটাই পরিচয়, সে কেবলমাত্র ধর্ষক। দীর্ঘ 40টা বছর সংসারে কেবল অশান্তি ডেকে গেছে। সুনীলের মাথা ফেটে রক্ত বেরিয়ে পড়ছিল। আমি ঘরের এক কোণায় আতঙ্কে থরথর করে কাঁপছিলাম। গিন্নিমায়ের বিলাপ শুনে যাচ্ছিলাম। খানিকক্ষণ পরে উঠে দাঁড়িয়ে গিন্নিমা ঘরের ভেতরে রাখা ফোনের কাছে গিয়ে ফোন করলো। স্পষ্ট শুনতে পেলাম লোকাল থানার সাথে ফোন সংযোগ করে বলে, দুর্গা ভিলাতে চলে আসেন, আমি আমার স্বামীকে হত্যা করেছি। অপর প্রান্ত থেকে কিছু জিজ্ঞাসা আসে, তখনই গিন্নিমা উত্তর দেন, দুর্গা ভিলার মালকিন দুর্গা দেবী বলছি, নিজের হাতে আমার স্বামীর গলা আলাদা করে দিয়েছি। কথাটা বলি ফোনটাকে ছেড়ে দেয়। ঠিক তখনই দৌড়ে এসে গিন্নিমায়ের কাছে বসে বলেছি, এ কি করলে মা? এত বড় সর্বনাশ কেবল আমার জন্য? বড় কর্তা তোমার স্বামী, আমার জন্য তুমি তাকেও হত্যা করে ফেললে। ততক্ষণে সুনীল মাথা চেপে কাছে এসে বলে, মা, তুমি রাগের মাথায় তোমার সংসারটা ভাসিয়ে দিলে। পরিস্থিতিটা কন্ট্রোলে আনা যেত, আর কিছুটা ধৈর্য ধরলে। আমাদের দুজনের কথা শুনে গিন্নিমা বিকটভাবে হেসে উঠে বলে, ন্যায় বিচার করেছি, বুঝলি, ন্যায় বিচার করেছি। আমার কাছে আমি সম্পূর্ণ পরিতৃপ্ত। আমার মেয়েকে আমার স্বামী ধর্ষণ করে, এটা কেমন ভাবে মেনে নিতাম? সুমিকে আমি মেয়ের চোখে দেখেছি এতদিন। এই নরপিশাচের নারীরে শরীরের প্রতি আসক্তি চরম পর্যায়ে পৌঁছে গেছিল। দীর্ঘদিন থেকে বারবার সতর্ক করার সত্ত্বেও যখন না মানে, তার শাস্তি এমনটাই হওয়া দরকার। ভয়ে ভয়ে সুনীল বলে, পুলিশে খবর দিয়েছেন, তারা তো এলো বলেই। পরিস্থিতিটা কোন দিকে যাবে বুঝতে পারছেন? গিন্নিমা বিকটভাবে হাসতে হাসতে বলেন, আমার ফাঁসি হবে, এর বেশি কিছু হবে না। মৃত্যুর আগে মনে শান্তি থাকবে, একজন ধর্ষককে নিজের হাতে হত্যা করতে পেরেছি, এটা ভেবে মরেও শান্তি পাবো। আমাদের দুজনের মুখের ভাষা সমাপ্ত হয়ে গেছিল। প্রচণ্ড ঝড় বৃষ্টি রাতে পুলিশের আগমন হয়েছে। পুলিশের অধিকর্তার সামনে নিজের দোষ স্বীকার করে সম্পূর্ণ বয়ান দিয়ে গেছিল গিন্নিমা। আমরা দুজনে অথর্বের মতো বসেছিলাম। চোখের অশ্রু শুকিয়ে গেছিল এমন ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থেকে। বড় কর্তার মরদেহ পুলিশে নিয়ে যায়। তারপরে গিন্নি মায়ের সাথে আমাদের দুজনকেও থানায় নিয়ে যায়। সেই দুর্যোগের রাতে সারা রাত আমাদের তিনজনের সম্পূর্ণ বয়ান লিপিবদ্ধ করে পুলিশ স্টেশনে। পুলিশের কাছে গিন্নি মায়ের অনুরোধ ছিল তার সন্তানের জন্য একবার ফোনের মাধ্যমে জানানোর জন্য। তাছাড়া বলেছিলেন, আমার কন্যাসম সুমিতা এবং সুনীলের কোনো প্রকার দোষ নেই। সুমিকে ধর্ষণ করতে যাওয়ার পূর্বে আমার এই নির্ণয় আমি যথেষ্ট পরিতৃপ্ত। আমার যে শাস্তি হোক না কেন সেটাই মাথা পেতে নেব, কিন্তু এই দুটি নিরপরাধ ছেলে মেয়েকে যেন কোনো রকম আইনের জটিলতায় জড়ানো না হয়। পুলিশ কর্তা মেনে নিয়েছিল গিন্নি মায়ের অনুরোধ। পুলিশের থেকেই সুনীলের চিকিৎসা হয়েছিল মাথার। সকাল হওয়ার পরে আমাদের দুজনকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দিয়েছিল পুলিশ কর্তা। তবে চেতাবনী দিয়েছিল সম্পূর্ণ বাড়িটা পুলিশ সিল করেছে, আমরা যেন শহর ছেড়ে কোথাও পালিয়ে না যাই। বাগানের শেষ প্রান্তের চালাঘরটায় থাকার অনুমতি দিয়েছিল। সেদিনের পরে প্রায় প্রতিদিনই একবার করে পুলিশ থানায় পৌঁছতে হতো আমাদের দুজনকে। সেখানে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে নানা রকম প্রশ্ন মানে জর্জরিত করা হতো। দিন 15 এমন করে নানা রকম প্রশ্ন বানে অতিষ্ঠ করে দেওয়ার পরে অবশেষে মুক্তি দিয়ে বলেছিল, যখনই ডাকবো পুলিশ স্টেশনে তখনই হাজিরা দিতে হবে। গিন্নিমা পুলিশ কাস্টাডিতে চলে যাওয়ার পরে আমাদের তিনজনের পেট চালানো অসম্ভব হয়ে উঠেছিল। দিনের পর দিন ঘরে রান্না হতো না। বাগানের থেকে শাকসবজি তুলে সেদ্ধ করে খেয়েছি আমরা তিনজনে। এতটা দুর্দশা দেখে সুনীল থাকতে পারেনি। কাছেই একটা পাথরের খাদানে কাজ নিয়েছিল, হপ্তায় 500 টাকা। গিন্নিমায়ের 3টি পুত্র সন্তান এসে পৌঁছেছিল মায়ের পাশে। মায়ের কৃতকর্মের জন্য তারা গর্বিত বোধ করত। এটা তাদের হাবে ভাবে ভঙ্গিতে কারোর থেকে লুকানো ছিল না।
বাবার প্রতি 3টে সন্তানেরই কোনো মোহ ছিল না। 3 জনেই জানত তার বাবার চরিত্র। মায়ের পক্ষে আদালতে দাঁড় করিয়েছিল শহরের বিখ্যাত উকিলকে। তবে 3 সন্তানেরই চোখে আমরা দুজনেই ছিলাম বিষাক্ত। তাদের সংসারের এমন পরিণতির জন্য অদৃশ্যভাবে আমাকেই দায়ী করেছিল। এটা বুঝতে পেরেছিলাম আমরা দুজনেই। দোষ আমাদের দুজনের কতটা ছিল সেটা একমাত্র জানতেন গিন্নিমা এবং ঈশ্বর। গিন্নি মায়ের বড় সন্তান সুদীপ্ত একদিন আমাদের ডেকে বলে, মায়ের অন্তিম বিচারের পরে তোমরা আমাদের বাড়ি খালি করে চলে যাবে। এখানে তোমাদের থাকার অনুমতি দেওয়া হবে না। এখানকার সম্পত্তি আমি সব বিক্রি করে দেব। এই অভিশপ্ত বাড়িতে এরপর থেকে আমরা কেউই বসবাস করব না। যতদিন মায়ের বিচার চলবে ততদিন পর্যন্ত তোমাদের থাকার অনুমতি দেওয়া হলো। সেই দিনই সন্ধ্যায় সুনীল একান্তে বলেছিল, সারা পৃথিবী তোকে ছেড়ে দিয়ে গেলেও আমি তোর পাশে থাকবো সারা জীবন। আমার জীবনের অঙ্গ হয়ে তোকে পাশে রাখবো সযত্নে। তোকে আমি নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে আজীবন সম্মানের সাথে রক্ষা করব তোকে। এটাই আমার পণ। 2 মাসেরও বেশি সময় হয়ে গেছিল গিন্নি মায়ের বিচার চলাকালীন। আমরা সেই মুহূর্ত গুনছি যেদিন আমাদের সর্বহারা হয়ে পথে নামতে হবে। তবুও আমার জীবনের একটি মাত্র সান্ত্বনা, সুনীলের মতন একটি নিশ্চিন্ত ছত্রছায়ায় বাকিটা জীবন কাটাতে পারব বলে। তবে ওকে একা রোজগারের পথে না নামিয়ে আমিও চেষ্টা করব 3 জনের সংসারে যতটা পারি সাহায্য করার। এটাই মনে মনে ভেবে তৈরি থেকেছিলাম যেদিন আমাদের সর্বহারা হয়ে পথে নামতে হবে সেদিনের অপেক্ষায়। কেবল একটাই আফসোস থেকে গেছিল, গিন্নিমাকে মাতৃরূপে পেয়েও ধরে রাখতে পারিনি। আমার সতীত্ব রক্ষা করার জন্য নিজের স্বামীকে পর্যন্ত আহুতি দিতে পিছপা হননি। এমন মাতৃস্বরূপা মায়ের বন্দনা আমায় চিরজীবন করে যেতেই হবে। এটাই হবে আমার মায়ের প্রতি শ্রদ্ধা।